আজ ৩৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানলাম। এখন আমার বয়স ৫৩। একটা পুত্র সন্তানের মা আমি। পুত্রের বয়স ৩০। বিয়ে করিয়েছি। বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। মশিউর আমার ছেলে। বুদ্ধি হবার পর থেকেই দেখে এসেছে একজন মা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারে। আমি তখন ইন্টার দিয়েছি। মনিরুল আমার স্বামী, সুদর্শন পুরুষ। একবার কোনো মেয়ের নজরে পড়লে সারা জীবন মনের পর্দায় ঠাঁই করে নেবে। আমার বাড়ি ৪টে বাড়ির পরেই ওরা ভাড়া এলো। আমি চোখে পড়ার মতো রূপ নিয়ে জন্মেছি। মনিরুল মানে মন। কিভাবে আমাকে কোথায় দেখেছে আমি জানি না। কয়েক মাস পরে ওদের বাড়ি থেকে আমার বাড়ি প্রস্তাব আসে। ঢাকায় বাড়ি আছে তাদের, তবে ওখান থেকে অফিসে যাতায়াতের সমস্যা, দূর হয়ে যায়, তাই এখানেই তারা ভাড়া এসেছে। ব্যাংকার আমার স্বামী, ভালো ছাত্র ছিলেন। আমার পরিবার অমত করেনি, আর আমি তখন অনার্সে পড়ি। একটা মানুষ যে বউকে এতটা ভালোবাসতে পারে তা আমি কখনোই দেখিনি। কাজিনদের, বন্ধুদের বিবাহিত জীবন দেখে তাই মনে হতো। আমি মাস্টার্স করেছি। ছেলে আমার কুল জোরে ছিল। সারাদিনের ছুটোছুটি এই দেখেই সময় কেটে যায়। মনিরুল ওর ছেলের প্রতি দুর্বল ছিল খুব। ৮টা বছর কোথা দিয়ে কেটে যায় টেরই পেলাম না। ভালোবাসা ছিল আমাদের মধ্যে, একেবারেই যে ছিল না তা নয়। ইদানিং মনিরুলের আচরণ আমাকে খুব ধাক্কা দিতে লাগলো। অফিসে ফোন করলেই বিজি বিজি বলে। ১০ বার ফোন করলে একবার পিক করে। যদি জানতে চাই তবে একই কথা বলে, ব্যাংক থেকে কি আমাকে বসিয়ে বসিয়ে টাকা দিবে। অফিসের ব্যস্ততা এখন বাসায়ও। এড়িয়ে চলার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এক সময় দেখতে পারি সহ্যের সীমা অতিক্রম করে গেছে। কথার কাটাকাটি শুরু হয়ে গেছে। মশিউর আমার ছেলে এখন সব বুঝে। আমার চোখের পানি দেখলেই দ্রুত সরে পড়ে, দরজা বন্ধ করে নিজেই কান্নাকাটি করে। এভাবে চললে ছেলেটা মানসিক রোগী হয়ে যাবে যে। আমার কান্না বন্ধ, কথা কাটাকাটিও কমে গেছে। এখন রাতে ঘুম ভেঙে উঠলেই দেখি মনিরুলের কথা বলা শুরু হয়েছে। চাকরি করতেও চেয়েছিলাম, ডিভোর্সের ভয়ে তাও করলাম না। আমিও ভয় পাই। মনিরুল ব্রোকেন ফ্যামিলির সন্তান, পারলাম না চাকরি করতে। দুপুরের পর কাজ থাকে না। মশিউর কোচিংয়ে যায়, আর আমিও সেজেগুজে বিকেলে বান্ধবীদের বাসায় যাই আড্ডা দিতে। সন্ধ্যায় ছেলে কোচিং করে ফেরে। মা ছেলে একসাথে বসে চা আর নাস্তা করি, সাথে অনেক গল্প। মা ছেলের গল্প করতে করতে মনিরুল চলে আসে। আমি কোনো গ্রাহ্য দেখাই না, সেও গ্রাহ্য করে না আমাকে খুব একটা। এখন লক্ষ্য করেছি সে আমার সাজগোজ খুব আর চোখে দেখে নেয়। আমিও মনের আনন্দে কাজকর্ম করি। ছেলেও বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমার প্রতি মনিরুলের রাগও বেড়েছে। রাতের প্রতিশোধ নিতে ছাড়ে না। পাশের রুমে ছেলে আছে, সহ্য করে যাই, চোখের পানিতে বালিশ ভেজে। একদিন এতটাই ক্ষেপে গেল, চুলের মুঠি ধরে বলল, খারাপ মেয়ে লোকের আবার সতী সাজার দরকার কি। আমি আঁতকে উঠলাম। বিছানা ছেড়ে দরজা খুলে দেখি মশিউরের দরজা খোলা। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে আমার ছেলেটা। আকাশের দিকে তাকিয়ে আমার ছেলেটা কি যেন ভাবছে। মনিরুল এখন বুক ফুলিয়ে চলে, অনেক খারাপ ভাষায় কথা বলে আমার সাথে। আর রাতের অত্যাচার তো আছেই। সব কিছু মুখ বুঝে সহ্য করি আমি। আমার ছেলেটা লেখাপড়া শেষ করে ভালো চাকরিও পেয়েছে। চাকরির টাকা দিয়ে আমার জন্য শাড়ি, কসমেটিক্স আর বাবার জন্য টি শার্ট, আরও খাবার অনেক কিছু কিনে এনেছে। ছেলেটা আগের দিন রাতে বলে রেখেছিল আজকে বাবার সাথে সবাই একসাথে বসে খাবে। খাবার টেবিলে বসে বাবার দিকে গিফটের বক্সটা এগিয়ে দিয়েই মশিউর বলল, আপনার সাথে কিছু কথা বলার আছে। আগামীকাল সকালে আমি আমার মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ডিভোর্স পেপার রেডি আছে, সময় হলে সাইন করে দিবেন। আমার মাকে আমি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। যেদিন আপনি আমার মাকে বেশ্যা বলেছিলেন সেদিন থেকে আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার বাবা। দিনের পর দিন মুখ বুজে দেখে এসেছি আপনার মতো নরপিশাচের অত্যাচার আমার মায়ের উপর। আজকে আমার একটা ভালো চাকরি হয়েছে। যেখানে চাকরি হয়েছে সেখানে পৌঁছাবার যোগ্যতা আপনার নেই। আশা করছি আমার মাকে আমি অনেক ভালো রাখতে পারবো। এই নরক যন্ত্রণা থেকে আমার মাকে মুক্তি দিতে পারবো। গল্পটা কপি করে নেওয়া। গল্পটা শোনার পর মনে হয়েছিল আপনাদের সাথেও শেয়ার করি। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা এরকম নরপিশাচদের অত্যাচার দিনের পর দিন সহ্য করে আসছে। হয়তো সন্তানের মুখের দিকে তাকিয়ে, না হয় সমাজের লোকলজ্জার ভয়ে চুপ করে আছে।